This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আরে কম দে কিন্তু খাঁটি দে। MDH কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। MDH নমস্কার, দেখছেন টিভি 9 বাংলা। আপনাদের সঙ্গে আমি অনির্বাণ। শুরু করবো আজকের অনির্বাণের চক্রবহের বিতর্ক, কিন্তু সবার আগে চোখ রাখবো দিনের সেরা খবর আর মুহূর্তগুলো নিয়ে। সাতের সেরা বসতেই হবে পরীক্ষায়, চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী। শুক্রবার নিয়োগের বিজ্ঞপ্তি, 16 জুন থেকে 14 জুলাই পর্যন্ত অনলাইনে আবেদনের সুযোগ। নভেম্বরের মধ্যে কাউন্সেলিং চলবে, রিভিউ পিটিশন প্রক্রিয়াও। বয়সজনিত ছাড় পাবেন চাকরিহারারা। অতিরিক্ত পদ ধরে মোট 44,203টি শূন্য পদের ঘোষণা মুখ্যমন্ত্রী। মুখোমুখি যুদ্ধে জিততে পারবে না, তাই ভারতের সঙ্গে ছায়া যুদ্ধ চালিয়ে আসছে পাকিস্তান। গুজরাট সফরে ফের ইসলামাবাদকে নিশানা প্রধানমন্ত্রীর। অপারেশন সিন্দুরে নিহত জঙ্গিদের রাষ্ট্রীয় সম্মান দিয়েছে পাকিস্তান। সন্ত্রাসের মাধ্যমে যুদ্ধ চালিয়ে যাওয়াটাই কৌশল, তাই বুলেটের জবাব বুলেটেই। পাকিস্তানকে কঠোর বার্তা মোদির। কোচবিহারের মেখলিগঞ্জের পরে অসমের মানকাচর। গুজরাতে ধৃত 14 বাংলাদেশিকে পুশব্যাকের সময় বিএসএফকে বাধা বিজিবি, চলল গুলি। বর্ডার গার্ড বাংলাদেশের সঙ্গে মিলিয়ে ভারতের সীমান্তরক্ষী বাহিনীকে বাধা। ওপার বাংলার গ্রামবাসীদের। পরিস্থিতি নিয়ন্ত্রণে 4 রাউন্ড গুলি চালাতে বাধ্য হল বিএসএফ। পাঁশকুড়ার পরে পূর্ব মেদিনীপুরের হাবড়া, ফের চরম অমানবিকতা। বিস্কিট চুরির অভিযোগে 7ম শ্রেণীর ছাত্রকে চেলা কাঠ দিয়ে মার দোকানদারের, ফাটল নাক। ফের প্রশ্নে আইন রক্ষকদের ভূমিকা। টাকা নিয়ে বিবাদ মীমাংসার পরামর্শ পুলিশের বিরুদ্ধে এমনই গুরুতর অভিযোগ ছাত্রের পরিবারে। বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে নিম্নচাপ, ঘূর্ণাবর্ত বাড়াচ্ছে শক্তি। ধীরে ধীরে উত্তর অভিমুখী এগোবে নিম্নচাপ। আগামী 48 ঘন্টায় আরও বাড়বে শক্তি। নিম্নচাপের প্রভাবে দুর্যোগের আশঙ্কা বাংলায়। 2-3 দিনের মধ্যে বর্ষাও ঢুকছে উত্তরবঙ্গে। দক্ষিণবঙ্গের 14 জেলায় জারি কমলা সতর্কতা। প্লাবনের আশঙ্কা বিভিন্ন এলাকায়। আজ কথা শুরু করব অনুপ্রবেশের কথা দিয়ে। অনুপ্রবেশ আমরা গত কয়েকদিন ধরে লাগাতার আপনাদের দেখিয়ে আসছি কিভাবে এই অনুপ্রবেশ আপনার আমার দৈনিক রুজিরুটির সমস্যা হয়ে উঠছে। হ্যাঁ, রুজিরুটি, সিকিউরিটি তো আছেই, সুরক্ষা তো আছে, আমরা তা নিয়ে বারবার আলোচনা করেছি। অনুপ্রবেশের সুযোগ নিয়ে জঙ্গি ঢুকে পড়া, একেবারে রোহিঙ্গা ট্রেন্ড প্রশিক্ষণপ্রাপ্ত রোহিঙ্গা জঙ্গি ঢুকে পড়া, সে ঘটনা পর্যন্ত সামনে চলে এসছে। নদিয়াতে আজকে তাদের এ রাজ্যের পুলিশই গ্রেফতার করেছে। এগুলো তো ছিল, আছে, থাকবে কিনা জানি না, সেটা দেশের সরকার ঠিক করবেন। থাকতে দেবেন কি দেবেন না, কারণ জঙ্গিদের হাত থেকে আমাদেরকে সুরক্ষা দেওয়া শেষমেশ দেশের সরকারের কর্তব্য। কিন্তু আসবো অনুদানের কথা। ঠিক, অনুদান নির্ভর রাজনীতি নিয়ে অনেক তর্ক বিতর্ক। একটা বড় কথা চলে এটা নিয়ে যে অনুদানে ভোট বাড়ে কিনা। অনুদানে ভোট বাড়ে কি বাড়ে না তা নিয়ে তর্ক বিতর্ক ছিল, আছে, হয়তো ভবিষ্যতেও থাকবে। কিন্তু অনুদানে যে অনুপ্রবেশ বাড়ে তা আমরা হাড়ে হাড়ে এই পশ্চিমবঙ্গে বসে টের পাচ্ছি না। আমার মুখের কথা নয়, মন গড়া গপ্প নয়। কাকদ্বীপে ঢুকে পড়া 6,000 বাংলাদেশি, যারা নগদ 10,000-এ তাদের যাবতীয় ভারতীয় পরিচয়পত্র আদায় করে নিয়েছেন। ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, কারো কারো ভোটার কার্ডটা হতে এখনো বাকি আছে, কিন্তু তাতে লক্ষ্মীর ভাণ্ডার সহ অন্যান্য অনুদানের টাকা, এমনকি রেশন কার্ডের মারফত এদেশের গরিব মানুষের জন্য পাওয়া চাল গমটা পর্যন্ত তাদের পেটে কোথাও বাধা হচ্ছে না, আটকাচ্ছে না। এবং এমনকি এটাও তারা বলে ফেলছেন ওপার বাংলায়, মানে বাংলাদেশে তারা এতটাই কষ্টে ছিলেন, দারিদ্র্যে ছিলেন, যে এপারের এই অনুদানটাও তাদের আসলে এদেশে আসার একটা অন্যতম কারণ। তাহলে অনুদান তো থাকবেই। একটি কল্যাণকামী রাষ্ট্র ভারত থাকবে, তার অঙ্গরাজ্য পশ্চিমবঙ্গ থাকবে। তারা নিজের নাগরিকের জন্য নিশ্চিতভাবে যতটা সম্ভব সামাজিক সুরক্ষা প্রকল্পও চালু রাখবে। তাহলে কি এই লোভে অনুপ্রবেশও জারি থাকবে? এটাই আজকের সব থেকে বড় প্রশ্ন। আর সে প্রশ্ন কেন তুলছি, চুম্বকে আপনাদের সামনে রাখছি। যে অনুদানের, যে সামাজিক সুরক্ষা প্রকল্পের প্রতিটি পাই পয়সার হিসেব থাকা উচিত, নষ্ট হওয়া উচিত নয় বলে মন্তব্য করেন রাজ্যের মুখ্যমন্ত্রী, সেই অনুদানের পয়সায় কিভাবে বিদেশিরা খেয়ে যাচ্ছে, বিদেশিদের পেটে যাচ্ছে, দেখুন একবার। পয়সাটা আমাদের কারো ব্যক্তিগত নয়, সাধারণ মানুষের পয়সা যেন নষ্ট না হয়। কাকদ্বীপের চন্দনপিড়ি ঐতিহাসিক তেভাগা আন্দোলনের পীঠস্থান। এই মাটি থেকে
দুবেলা দুমুঠো খাবারের দাবিতে গরিব কৃষকেরা আন্দোলন গড়ে তুলেছিলেন, অথচ এই মাটিতেই চালের দুর্নীতি। কাকদ্বীপের একটি হোলসেলারের গোডাউন থেকে প্রায় 4 কোটি টাকার চালের হদিশ পায়নি মহকুমা প্রশাসন। 1245 মেট্রিক টন চাল, ডিজাস্টার ম্যানেজমেন্টের চাল, গরিব মানুষের চাল, হকের চাল, এই সরকার যুক্ত আছে এই চালগুলো আত্মসাৎ করার জন্য। সিবিআই তদন্ত হোক। আমাদের নেত্রী মমতা ব্যানার্জি তো আছে, আমাদের সরকার আছে, সাধারণ মানুষ তাদের পরিষেবা থেকে কোনোরূপ বঞ্চিত হবে না। এটাই অমিত ভগতের গোডাউন। 2021 সালে প্রায় 1245 মেট্রিক টন চাল, যে চাল বরাদ্দ হয়েছিল সুন্দরবনের প্রাকৃতিক দুর্যোগের কারণে উপকূল এলাকার বাসিন্দাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য, সেই চাল কোথায় গেল? আপনাদের আধার কার্ড বা অন্য কার্ড আছে? হ্যাঁ, আধার কার্ড আছে, রেশন কার্ড আছে। লক্ষ্মীর ভান্ডার পান? হ্যাঁ পাই, লক্ষ্মীর ভান্ডারও পাই। আর অন্যান্য সুযোগ সুবিধা সব পান? হ্যাঁ রেশন পাই। আমি বাংলাদেশীয়, আমার বাবা মারও বাংলাদেশীয়। আধার কার্ড আছে? হ্যাঁ আধার কার্ড আছে, আমার আধার কার্ড আছে, রেশন কার্ড আছে, প্যান কার্ড আছে। লক্ষ্মীর ভান্ডার পান? লক্ষ্মীর ভান্ডার এই বছর পাচ্ছে। এটাই অমিত ভগতের বাড়ি। এই মুহূর্তে কিন্তু দরজা ভেতর থেকে একেবারেই বন্ধ করা রয়েছে। এই বাড়ির দোতলাতেই থাকেন অমিত ভগত। একাধিকবার কিন্তু ডাকাডাকি করা হয়েছে, কিন্তু পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে যে এই বাড়িতে অমিত ভগত থাকেন না। ইটস এ বিগ স্ক্যাম। এই কেস অবিলম্বে আপনি সিবিআই কে হ্যান্ডওভার করুন। এর আগেও অমিত ভগতের বিরুদ্ধে রেশন সামগ্রীর চাল দুর্নীতির অভিযোগ উঠেছিল, তাকে গ্রেপ্তারও হতে হয়েছিল। নতুন করে আবারও রেশন সামগ্রীর চাল দুর্নীতির অভিযোগ ওঠায় ব্যাপক আলোড়ন ছড়িয়েছে কাকদ্বীপ জুড়ে। নিশ্চিতভাবে তেভাগা আন্দোলনের মাটিতে বা সার্বিকভাবে দেশের মাটিতে, সেটা যেখানেই হোক, সেখানে 4 কোটির চাল চুরি অবশ্যই একটা অত্যন্ত বড় অপরাধ। তার সেই দুর্নীতির তদন্ত হওয়া উচিত, তদন্ত করে যারা দোষী তাদের শাস্তি পাওয়া উচিত। কিন্তু শুনলেন আপনারা, দেখলেন এই 4 কোটির চাল চুরির জন্য তদন্তে সিবিআই চাই। এবার আপনি ভাবুন, যারা বললেন তারা বাংলাদেশে কিন্তু এদেশে বসে অনুদানের সর্বস্ব সুযোগ সুবিধা ভোগ করেন। ওই চালটা পর্যন্ত, ওই অনুদানের চালটা 35 কিলো মাসে, কারোর জন্য 10 কিলো, সবটা ভোগ করেন। কত কোটি কোটি টাকার চাল যাচ্ছে বলুন তো? হ্যাঁ, সাদা চোখে দেখলে অবশ্যই দুর্নীতি না, তার কারণ তাদের কাছে দেশের আধার কার্ড, প্যান কার্ডটা পর্যন্ত আছে। আপনি বুঝবেন কি করে তারা নাগরিক নয়? কিন্তু তারা তো সত্যিই নাগরিক নয়। তারা তো নিজের মুখেই বলছেন 10,000 টাকায় ভারতের পরিচয়পত্র কিনেছেন তারা। তাহলে কত কোটির চাল যাচ্ছে? কত বড় তদন্ত চাই, কত বড় আলোচনা চাই? আমরা জানি ইতিমধ্যে এই দেশের সংসদে বিশেষ অধিবেশনের দাবি উঠেছে। কি নিয়ে? পহেলগাঁওয়ে জঙ্গি হামলা নিয়ে। নিশ্চিতভাবে সেই অধিবেশনের জন্য সবাই সমর্থন করবেন। বিশেষ করে বিদেশের মাটিতে যখন সংসদীয় প্রতিনিধি দল যাচ্ছে, তারা যখন আমাদের দেশের সরকারের হয়ে প্রচার করছেন, কথা বলছেন, তখন দেশের মাটিতে সংসদে অধিবেশনে আপত্তিকার। কিন্তু এদেশে কেন একটা অনুপ্রবেশ নিয়ে বিশেষ অধিবেশন ডাকা হয় না, ডাকা যায় না? দাবি কেন ওঠে না? আমার আজকের প্রশ্ন। অনুপ্রবেশ রুখতে বিশেষ অধিবেশন কেউ চায় না কেন? জঙ্গি সমস্যা পর্যন্ত, অনুদানের চাল ডাল খেয়ে যাওয়া থেকে শুরু করে সরকারি প্রকল্পের টাকা, এমনকি জঙ্গি সমস্যা পর্যন্ত এই অনুপ্রবেশের হাত ধরেই আসে। অনুপ্রবেশ না হলে তো আমার দেশের মাটিতে বিদেশি জঙ্গি ঢুকতে পারে না। তারপর তো গুপ্তচর আছেই, কিন্তু কেউ অনুপ্রবেশ নিয়ে বিশেষ অধিবেশন চায় না কেন? আমার সঙ্গে যারা রয়েছেন, আমার অতিথিরা, তাদের সঙ্গে আপনাদের একে একে পরিচয় করে দিই। আমার ডান দিকে রয়েছেন অধ্যাপক জন্টু বড়াই, একেবারে ডান দিকে, রাজনৈতিক বিশ্লেষক। আমার ঠিক ডান দিকে রয়েছেন অরূপ চক্রবর্তী, তৃণমূল কংগ্রেসের মুখপাত্র। আমার ঠিক বাঁ দিকে দীপ্তাশ্ব যশ, বিজেপির মুখপাত্র। আমার একেবারে বাঁ দিকে পার্থ মুখার্জি, প্রদেশ কংগ্রেস মুখপাত্র। এবং আমার সঙ্গে রয়েছেন অনির্বাণ চৌধুরী, সিপিআই নেতা। অনির্বাণ আবার নতুন করে দলের যুব সংগঠনের জেলার দায়িত্বও পেয়েছেন। কংগ্রাচুলেশনস অনির্বাণ। কিন্তু আজকে কিছু নতুন প্রশ্নের মুখে পড়তে হবে, ফলে তার জন্য তৈরি থাকার অনুরোধ করব। আমি ঠিক নিয়ম মেনে প্রত্যেক দিন যেভাবে প্রত্যেক রাজনৈতিক দলকে তাদের পক্ষ রাখার জন্য 1 মিনিট করে সময় দিই, সেভাবেই শুরু করব। আমি শুরু করছি অরূপবাবু আপনাদের কাছ থেকে, তার কারণ আজকে আপনাদের দলের সাংসদরাই দেখলাম সাংবাদিক বৈঠক করেছেন বিশেষ অধিবেশন চেয়ে। আমি আবারও বলছি, একমত নাগরিক হিসেবে দেশের আপনাদের এই চাওয়ার সঙ্গে, কিন্তু অনুপ্রবেশ নিয়ে বিশেষ অধিবেশন কেউ কেন চায় না? অরূপবাবু, আপনার বক্তব্য 1 মিনিট। আপনি নিজে বললেন যে আমাদের দলের সাংসদরা বলেছেন, আবার বলছেন চায় না। তো
আমি নিজেও একটু কনফিউজ। অনুপ্রবেশ নিয়ে, হ্যাঁ, এবার আমি আসছি অনুপ্রবেশ নিয়ে। অনুপ্রবেশ নিয়ে মুশকিলটা হচ্ছে দেশের শাসক দল, সংসদে অধিবেশন তো থাকে দেশের শাসক দল। এবার যদি অধিবেশন ডাকে তাহলে ধরুন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব, তাকে দেশ থেকে তাড়িয়ে দিতে হবে, কারণ ইনি যে অনুপ্রবেশকারী সে কথা আমরা বলিনি, বিজেপির একাংশই দাবি তুলেছিল। তারপর ধরুন আমার কাছে এই মুহূর্তে রিপুন বোরা সাংসদ ছিলেন, নরেন্দ্র মোদীকে উদ্দেশ্য করে চিঠি লিখেছিলেন এবং পরিষ্কার করে জানিয়েছিলেন যে বিজেপির প্রাক্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী কুচবিহারের প্রাক্তন সাংসদ নিশীথ প্রামাণিক, তিনি বাংলাদেশি নাগরিক, তার বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হচ্ছে না, এই তথ্যগুলো আমাদের বলতে হয়নি। দ্বিতীয় কথা, আপনি যেটা শুরু করলেন সেটা হচ্ছে এখানে এসে বেআইনি কার্ড বানান 15,000 টাকা। আমি বলবো 15,000 টাকা নয় অনির্বাণ, 500 টাকার বিনিময়ে, 500 টাকার বিনিময়ে ইউআইডিএআই যারা নথিভুক্ত আধার এনরোলমেন্ট সেন্টার তৈরি করবার জন্য তারা ফ্র্যাঞ্চাইজি দিয়ে দিচ্ছে অন্য লোককে, এবং 500 টাকার বিনিময়ে আধার কার্ড তৈরি হচ্ছে সবার আগে, যেই আধার কার্ডের ভিত্তিতে ভোটার কার্ড এবং অন্যান্য ডকুমেন্ট তৈরি হচ্ছে। জাস্ট এ মিনিট, আজাদ শেখ 2023 এই কদিন আগে ধরা পড়েছে, আপনি জানেন যে 2023-এ ভারতে ঢোকে আধার কার্ড বানায় এবং তার ভিত্তিতে আয়ুষ্মান ভারতের কার্ড পর্যন্ত তৈরি করে। আধার কার্ডের ভিত্তিতে পরবর্তীকালে আমরা জানি ভোটার কার্ড থেকে শুরু করে পাসপোর্ট সমস্ত রকমের ডকুমেন্ট তৈরি করা হচ্ছে। তাহলে যদি সোর্সের মধ্যেই ভূত থাকে, আপনি ভূতটাকে তাড়াবেন কি করে? নিশ্চিতভাবে তার সাথে সাথে ওপারের নাগরিকরা, এটা একটা ঘটনা না বললে পরে সত্যের অপলাপ হবে, বাংলাদেশের মানুষ যারা রোজ দুবেলা অনেকে ভারতকে গালি দিচ্ছেন তারাও জানেন আসলে ভারতবর্ষে আসলে সরকারি নিরাপত্তা পাওয়া যায়, পশ্চিমবঙ্গে আসলে অন্তত দুবেলা না খেয়ে থাকতে হয় না। তাই জন্যই হয়তো এই ধরনের কাজ বাড়ছে। কিন্তু বিএসএফ এর রোলটা কি? বর্ডার সিকিউরিটি ফোর্স, বর্ডার যারা পাহারা দিচ্ছে, আমি বিএসএফ এর থেকেও বেশি দায়ী করব কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রককে, তারা নাকে তেল দিয়ে ঘুমোচ্ছেন। আমেরিকাতে গেলেও পৃথিবীর সর্বসুখ বলে অনেকে বিশ্বাস করে, যারা গেছিলেন আমাদের দেশের অনেক নাগরিককেও হাত পা বেঁধে কি ভয়ঙ্কর অমানবিক অবস্থায় ফেরত পাঠানো হয়েছে, আপনারা দেখেছেন। তাহলে কি আমাদের দেশটা লঙ্গরখানা না ধর্মশালা? দেশের সুপ্রিম কোর্টও তো জিজ্ঞাসা করছে। দীপ্তাশু যশ, 1 মিনিট আপনার শুরু হচ্ছে। অনির্বাণ, আমি আপনাকে কয়েকটা বিধানসভার নাম বলছি: হরিশ্চন্দ্রপুর, চোপড়া, ইসলামপুর, সন্দেশখালী, মোথাবাড়ি। এই জায়গাগুলো বিভিন্ন কারণে এবং খুব ভালো কারণে নয়, বিভিন্ন সময় একতরফা সন্ত্রাস, মহিলাদের ওপরে অত্যাচার ইত্যাদি নানা কারণে সাম্প্রতিক সময়ে সংবাদের শিরোনামে উঠে এসেছে। 2011 থেকে 2021 এই 10 বছরের মধ্যে আমরা যদি দেখি, হরিশ্চন্দ্রপুরে ভোটার ইনক্রিজ হয়েছে 33%, সব থেকে কম মোথাবাড়ি এই 5টার মধ্যে, সেখানে হয়েছে 25%। ডিকেডাল গ্রোথ যেখানে এই জায়গাগুলোর হচ্ছে 16%, অর্থাৎ ডিকেডাল গ্রোথের ডবল হচ্ছে ভোটার পার্সেন্টেজ ইনক্রিজ। এটার কোনো ব্যাখ্যা কেউ নেই। এই জায়গাগুলোকে বিশাল কোনো অর্থনৈতিক কর্মকাণ্ড হচ্ছে না, এই জায়গাগুলোর কি কর্মকাণ্ড হচ্ছে সেটা আমরা সবাই জানি। আজকে অরূপবাবু বলছেন যে আধার কার্ড, আচ্ছা আধার কার্ড, আধার এনরোলমেন্ট সেন্টার, সে আধার নথিভুক্ত করে, কিন্তু তারপরে আধারের একে নোডাল অফিসারকে, সেটা তো ডিএম কাকে রিপোর্ট করে? সরকার, রাজ্য সরকারকে। তাহলে ডিএমরা কি করছেন? তারা কি চোখ বন্ধ করে ইস্যু করে দিচ্ছেন আধার? এবার আপনি বলছিলেন কিভাবে অনুদান কিভাবে চলে যায়। এখানে অনুদানের দেখুন একটা হিসেব দিই, মুর্শিদাবাদ, সেখানে আজ অব্দি আবাস যোজনায় সব থেকে বেশি ঘর অ্যালোকেট করা হয়েছে। 2019-20 সালে 1,24,049টি, 2020-21 সালে 1,15,449। শেষ করছি। এর সঙ্গে আরেকটা মনে করুন, যখনই রেশন কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করা হলো, রাতারাতি 2 কোটি দেখা গেল উপভোক্তা, তাদের রেশন কার্ড আধার কার্ড লিঙ্ক হলো না। তারা কারা? আজকে দেখুন, এই অনুপ্রবেশের ইতিহাস পশ্চিমবাংলায় নতুন নয়। আপনি মনে করুন, বাল ঠাকরেও এক সময় মুম্বাই থেকে ট্রেন ভর্তি অনুপ্রবেশকারী ধরে ফেরত পাঠিয়েছিলেন, উলুবেড়িয়া স্টেশনে তাদেরকে ছাড়িয়ে নিয়ে চলে গেছিলেন। তো এইভাবে অনুপ্রবেশে মদত দিয়ে দিয়ে আজকে পশ্চিমবাংলার ডেমোগ্রাফি চেঞ্জ করে যাচ্ছেন না। কেন অধিবেশন এটা উত্তর পেলাম না 1 মিনিটে, আবার পরের বার নিশ্চয়ই পাবো, আশা রাখলাম। আমি ওর প্রশ্নে একটা ওয়ান লাইনের উত্তর দিয়ে দিই। ওই যে একটু আগে বলছিল ভোটার পার্সেন্টেজ বাড়ার, গত অক্টোবর মাস 2024-এ হরিয়ানার নির্বাচন হয়েছে। 5 থেকে 7ই অক্টোবর এই 3 দিনের টাইম ফ্রেমের মধ্যে হরিয়ানার ভোটার টার্নআউট বেড়েছিল 6.71%, 13 লাখ অতিরিক্ত ভোটার ঢুকেছিল এবং বলা হচ্ছে যে এর ফলে হরিয়ানার ভোটার রেজাল্ট চেঞ্জ হয়ে গেছে। যদি 3 দিনে 13 লাখ ভোটার অনুপ্রবেশ হতে পারে, তারা এখানে কি এমন কর্মকাণ্ড হয়েছে? দীপ্তাশ্রী মাঝখানে ঢুকো না, দীপ্তাশ্রী ভোটার সাথে কথা বলতে পারবে না। আমি আরেকটা বুঝিয়ে বলুন, হরিয়ানার ভোটার সাথে কথা বলতে পারবে না, মাঝখানে ঢুকলে ভোটার সাথে কেউ কথা বলতে পারবে না, দীপ্তাশ্রী চলতে পারবে না। আমি একজন পার্টিকুলার ভোটারের কথা বলছি। ভদ্রমহিলার নাম কোয়েল মজুমদার, উনি জলপাইগুড়ির বাসিন্দা ছিলেন। ভদ্রমহিলার নাম জলপাইগুড়ি থেকে যদি উনি বালুরঘাটে এসে নাম তোলেন, তাহলে নিয়ম অনুযায়ী 8 নম্বর ফর্মে অটোমেটিক্যালি তার ভোটার লিস্ট থেকে নাম ডিলিট হয়ে যাওয়ার কথা। ভদ্রমহিলার বালুরঘাটেও নাম রয়েছে, জলপাইগুড়িতেও নাম রয়েছে, কারণ উনি সুকান্ত মজুমদারের স্ত্রী বলে। সুকান্ত মজুমদারের স্ত্রী, তার 2 জায়গায় নাম থাকবে, বিজেপির রাজ্য সভাপতি, আর তারা বড় বড় জ্ঞান বানিয়ে দেবে।
আমি বিস্তারিতভাবে আসবো, আবার ওই ওপেন ডিবেটে আসবো, ফিরবো। না শুরুতে সবার জন্য 1 মিনিট করে শোনান প্লিজ, আমি সুযোগ দেবো, দীপ্তার সময় সুযোগ দেবো। আমি 10 সেকেন্ড নেবো। আজকে উনি এত নাম মনে করলেন, লাভলি খাতুনের নামটা খুব পরিচিত লাগে। লাভলি খাতুনের বিরুদ্ধে আজ অব্দি কি ব্যবস্থা নিয়েছেন? কোর্টে প্রমাণ হয়ে গেছে বাংলাদেশি নাগরিক, তারপরে কি হয়েছে? সবাইকে সুযোগ দিতে হবে 1 মিনিট করে, সবাইকে সুযোগ দিতে হবে 1 মিনিট করে। পার্থবাবু আপনার 1 মিনিট। কেউ অনুপ্রবেশ নিয়ে বিশেষ অধিবেশন কেন চায় না? আপনার সময় 1 মিনিট। না এই জন্যই যে অরূপ একটু আগে হরিয়ানার কথা বলছিল, আসলে হরিয়ানা থেকে মহারাষ্ট্রে আবার এই সংখ্যাটা আরো বেশি হয়েছে। এখন আমি একটা নাম বলছি, ভৃগুরাম দাস। এর নামটা আছে পূর্বস্থলীর কালেখাতা গ্রামে, তার এমআর নম্বর 138, রেশন দোকানের নম্বর। আচ্ছা, তিনি প্রত্যেক হপ্তাতে 3 কেজি চাল আর 2 কেজি আটা তুলছেন, পরিবারে 5 জন সদস্য। তিনি কর্তা, ছেলের নাম হচ্ছে শিপন দাস। আচ্ছা, তার পরিবার এখানে রয়েছে, চালগম উঠে গেছে। তিনি কিন্তু বাংলাদেশে, তিনি এখানকার ভোটার, তিনি থাকেন বাংলাদেশে। বাংলাদেশের কর্তা থাকেন, কিন্তু এখানে 3 কেজি চাল আর 2 কেজি গম উঠে গেছে প্রত্যেক হপ্তায়। তো এই হচ্ছে পরিস্থিতি। বিশেষ অধিবেশন কেন চাইছি? দেখুন, বুলবুলিতে ধান খেয়ে যায়, খাজনা দেবো কিসে? সমস্যাটা হচ্ছে এইখানে যে আপনি বলছিলেন না যে অনুদান, স্বাভাবিক এই পশ্চিমবাংলা বা ভারতবর্ষের মাটিতে একবার আসতে পারলে অনেকেরই ধারণা যে এখানে সরকারি নানা রকম সুযোগ সুবিধা পাওয়া যাবে। কিন্তু সমস্যাটা হচ্ছে অন্য জায়গায়। আপনি যতগুলো মানুষকে দেখালেন যাদের বিরুদ্ধে অভিযোগ, তাদের সবাই কিন্তু অন্য একটি সম্প্রদায়, যাদের আবার আমি জানি না ভারতীয় জনতা পার্টি কি বলবেন, যে তাদের যখন দেশ থেকে বার করে দেওয়ার যদি প্রশ্ন ওঠে, পুশব্যাকের প্রশ্ন ওঠে, ডিপোর্টেশনের প্রশ্ন ওঠে, তখন ভারতীয় জনতা পার্টির স্ট্যান্ড কি হবে? সময় শেষ হয়েছে পার্থবাবু। আপনাকে আর এক লাইনের মধ্যে কিছু বলার আছে? সময় শেষ হচ্ছে, আমি সবাইকে একটু অতিরিক্ত সময় দিতে হ্যাঁ, এখানে জাস্ট আমার একটাই বলা, যে অমিত শাহজি বলেছিলেন যে যারা অনুপ্রবেশকারী তাদের ঝুলিয়ে রাখবেন, কিন্তু ঘটনাটা ঘটছে কি? ঘটনা জায়গাটা ঘটে গেছে, অভিযোগটা কিন্তু আমাদের বর্ডারে যারা পাহারা দিচ্ছেন তাদের বিরুদ্ধে। আপাতত দেশের মানুষ ঝুলে আছে, মানে একেবারে একদম যারা সত্যি প্রকৃত ভারতীয় নাগরিক তারা ঝুলে আছেন। অনুদান প্রাপ্তি আর না প্রাপ্তি, বুলবুলিতে ধান খেয়ে যায়, খাজনা দেবো কি? বুলবুলিতে ধান খেয়ে যাচ্ছে, বিদেশি নাগরিক ধান খেয়ে যাচ্ছে। অনির্বাণ চৌধুরী মুর্শিদাবাদ থেকে, সিপিআই এর নেতা। অনির্বাণ, আপনার সময় 1 মিনিট শুরু হচ্ছে, প্লিজ। দেখুন, অরূপবাবু অনেক কথা বললেন। বিষয়টা হচ্ছে এখানে বিএসএফ এর দায় আছে। এ নয় যে বিএসএফ ইচ্ছে করে ঢোকাচ্ছে, কারণ এমন অনেক জায়গা আছে যে জায়গাগুলো কাঁটাতার নেই, সেই দিক দিয়ে অনুপ্রবেশ হয়। পাশাপাশি অরূপবাবু একটা জিনিস বললেন না, সেটা হচ্ছে লাভলি খাতুন ওরফে হচ্ছে নাসিয়া শেখের কথা, রশিদাবাদ গ্রাম পঞ্চায়েতে। এছাড়া আজকে যদি দেখা যায়, উত্তরবঙ্গ সফরে গিয়ে মুখ্যমন্ত্রী হঠাৎ করে ওয়ান ফাইন মর্নিং তার ঘুম ভেঙেছে, তিনি পুলিশকে অ্যালার্ট করছেন। তাহলে এতদিন ধরে মুখ্যমন্ত্রী কি করছিলেন? পাশাপাশি ওদের যে বিধায়ক, কাকদ্বীপের বিধায়ক মন্টুরাম পাখিরা, তিনিও আজকে হঠাৎ তার বিবেক জাগ্রত হয়েছে। তিনি বলছেন একটা দুষ্ট চক্র এবং আধিকারিকদের একটা মেলবন্ধন তৈরি হয়েছে এবং তারা এই সমস্ত ভোটার কার্ড, আধার কার্ড এগুলো তৈরি করতে তারা উদ্বুদ্ধ করছে। এবং এই যে দুষ্ট চক্র, এই দুষ্ট চক্রটা কাদের? পশ্চিমবঙ্গে বেশিরভাগ পঞ্চায়েত হচ্ছে তৃণমূলের দখলে। ভোটার কার্ডে যে নাম তোলানোর ব্যাপার, যেখানে বিএলওরা তারা লিস্ট জমা দিচ্ছে, সেই লিস্ট ছাড়াও পঞ্চায়েতের মেম্বার থেকে তাদের আলাদা লিস্ট যাচ্ছে ব্লকে, এবং সেই লিস্টটাকে বাধ্য করা হচ্ছে সেই লিস্ট অনুযায়ী কাজ করতে। প্রধান, সেই গ্রাম প্রধান, তিনি তো দিচ্ছেন রেসিডেন্সিয়াল সার্টিফিকেট। তাহলে তৃণমূল তার দায় এড়াতে পারে না। আজকে মন্টুরাম পাখিরা যেটা বলছেন এবং মুখ্যমন্ত্রী যেটা বলছেন উত্তরবঙ্গ সফরে গিয়ে, সেটা ওনারা মেনেই নিয়েছেন যে এটা হচ্ছে। কিন্তু আজকে হঠাৎ করে তাদের ঘুম ভাঙলো, এতদিন ধরে তারা কি করছিলেন? বেশ, অনির্বাণ, আপনার টাইম শেষ হয়েছে। আমি কিছুটা অতিরিক্ত দিয়েছি, আপনি যেহেতু দূর থেকে রয়েছেন হয়তো শুনতে অসুবিধা হচ্ছে। আমি আবারও সময় দেবো, প্রত্যেককেই দেবো, কিন্তু তার আগে আমি আপনাদেরকে একটা বক্তব্য শোনাই। যে কাকদ্বীপে এই 6000 বাংলাদেশি ধরা পড়া ঘটনা দেখালাম, যে কাকদ্বীপে 6000 বাংলাদেশির নাম ভোটার লিস্টে ঢুকে যাচ্ছে বা যাওয়ার প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে, যাতে এসডিও অফিসের 3 জনের বিরুদ্ধে ইতিমধ্যে এফআইআর হয়ে গিয়েছে, সেই কাকদ্বীপে একজন কেন্দ্রীয় সরকারি কর্মচারী, তিনি শুধু নন, তার বাবা মা সবাই বাংলাদেশি এবং তাদের কারুর এদেশের ভোটার লিস্টে নামটুকু পর্যন্ত নেই। সেই ভদ্রলোক না শুধু ভোটার লিস্টে নাম তোলেননি, আধার কার্ড প্যান কার্ড বানাননি, তিনি কেন্দ্রীয় সরকারি কর্মচারী। ঠিক শুনছেন, কেন্দ্রীয় সরকারি কর্মচারী। গায়ে চিমটি কেটে দেখে নিতে পারেন, আপনি জেগেই শুনছেন, ঘুমিয়ে নন, স্বপ্নেও নেই। কেন্দ্রীয় সরকারি চাকরি পাওয়ার আগে কি ধরনের ব্যাকগ্রাউন্ড ভেরিফিকেশন লাগে আমরা সবাই জানি, লাগে তো? সেন্ট্রাল আইবি ভেরিফিকেশন লাগে। তাহলে সেই একজন, তাহলে তেমন একজন কর্মচারী কাকদ্বীপে মুখটা ঢেকে রাখছি একটাই কারণে, চাইলেই মুখ দেখিয়ে দিতে পারি, যে কোনো এজেন্সি চাইলে সাহায্য করব। ঢেকে রাখছি একটাই কারণে,
এখনো পর্যন্ত আমার জানা নেই কোনো এজেন্সি কোনো স্তরের, এক্ষেত্রে সেন্ট্রাল গভর্নমেন্টের এজেন্সি হওয়া সবার আগে বাঞ্ছনীয় ছিল, এই ভদ্রলোককে একটা নোটিশ দিয়ে জানতে চেয়েছে যে তার নাগরিকত্বের পরিচয়টা আসলে কি, তিনি কোন দেশের লোক। শুনুন বক্তব্য। বাবা মা ভোটার হওয়ার আগে আপনি কি করে ভোটার হলেন? আমি রিলেটিভদের থ্রুতে হয়েছে। আপনার বাবা তো বাংলাদেশের স্কুলের টিচার। না না, সেটা বলতে পারবো না। সেটা আপনি জানেন না আপনার বাবা টিচার কিনা? এটা হয় আমি জানবো না আমার বাবা কি করে? আপনার কি বার্থ সার্টিফিকেট আছে? না, বার্থ সার্টিফিকেট করা নেই। বার্থ সার্টিফিকেট করা আপনার বার্থ সার্টিফিকেট নেই, আপনার বাবা ভোটার নন, আপনি মা ভোটার ছিলেন না, তখন তারা অতটা ওগুলো নিয়ে গুরুত্ব দেয়নি, ওই জন্য করেনি। তাড়াতাড়ি হয়ে ওখান থেকে এসছি, আমি তো হালে আসিনি বাংলাদেশ থেকে, সেরকম তো হাজারও আছে, তা আমাদের নামে হচ্ছে কেন? সদে বেশি দিন আসেনি, ওখানে কাজ করতো বাংলাদেশ। এই ক বছর আগে ঘরে আসছে। শিক্ষক ছিল? হ্যাঁ, শিক্ষক ছিল বাংলাদেশে, মাস্টারি করতো। রোহিঙ্গা মুসলমানদের নাম তুলিয়েছে এখানকার প্রশাসন, আইপ্যাক তৃণমূলের ভোট করানোর জন্য। ঢুকলোটা কি করে? এর জবাব তো কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রককে দিতে হবে। রোহিঙ্গা মুসলমানদের নাম বলছেন শুভেন্দু অধিকারী, নিশ্চিতভাবে নেই কথা কখনো বলবো না। আজকে তো নদিয়াতে ধরা হয়েছে, কিন্তু দীপ্তাশবাবু আপনারা এই গোটা সমস্যাটাকে ভীষণ সাম্প্রদায়িকভাবে দেখছেন কি? সৈকত দাস, যার ছবি দেখালাম, নামটা বলে দিচ্ছি, সৈকত দাস কাকদ্বীপের পোস্ট অফিসে, কাকদ্বীপ পোস্ট অফিসের কেন্দ্রীয় সরকারি কর্মচারী, কোনো ক্যাজুয়াল ট্যাজুয়াল নয়, একেবারে বাঁধা চাকরি, পার্মানেন্ট চাকরি। দীপ্তাশবাবু, না দেখুন, এখানে সাম্প্রদায়িকতার কোনো ব্যাপারই নেই। 2019 সালে একটা আইন পাস করা হয়েছিল সংসদে, আমাদের দেশের সংসদে, সিএএ, সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, যেটা নিয়ে অনেকে তখন সেই সময় ছি করেছিল এবং বলেছিল ধর্মের ভিত্তিতে ভাগ করা হচ্ছে। তারপরে আজকে আমরা পাশের দেশ বাংলাদেশে দেখতে পাচ্ছি সেখানে কিভাবে অত্যাচার চলছে হিন্দুদের উপরে আজও। সেই আইনে পরিষ্কারভাবে বলা হয়েছে, আমি তো ওনার ব্যক্তিগত, উনি তো আমার পরিচিত নন, তাই ওনার কথা আমি বলতে পারবো না, আমি ওভারঅল বলছি। সেই আইনে বলা হয়েছে 2014 সালের 31শে ডিসেম্বরের আগে যারা বাংলাদেশ থেকে অত্যাচারিত হয়ে পশ্চিমবাংলা বা ভারতে চলে এসছেন, তারা সিএ আইনের আওতায় তারা নাগরিকত্বের আবেদন করতে পারে। তারা তো মুসলিম বাদে অন্য যে কোনো সম্প্রদায়, মুসলিম বাদে অন্য যে কোনো সম্প্রদায়। তাই তো? একটু থামাচ্ছি আপনাকে, একজনের বক্তব্য শুনলে পরে হঠাৎ করে আপনি বুঝতে পারবেন না। আপনিও আমাদের মতো, আমাদের আর 5 জনের মতো, আমাদের রিপোর্টারের মতো প্রাথমিকভাবে ধরে নেবেন আরে একজন হিন্দুই তো এসছেন, বাংলাদেশ থেকে একজন হিন্দুই তো এসছেন। শুনুন দীপ্তাশবাবু, একটু শুনুন প্লিজ। আপনাদের নির্দিষ্ট নাম পদবিতে হয়তো আসক্তি থাকতে পারে, বিশ্বাস করুন আমার নেই। আমি ভারতীয় নাগরিক হিসেবে চাই যদি হিন্দু ধর্মীয় কেউ বিদেশ থেকে এসে আমার ভাতের থালাতে ভাগ বসা, তাকে বের করে দিতে হবে দেশ থেকে, সোজা কথা। দেখুন বক্তব্যটা। আমি এই দেশে চলে আসছি, বাংলাদেশে কাজ নাই, বউ নিয়ে আমি এই দেশে চলে আসছি। আমার এই দেশে সাগর বিশ্বাসের দালাল মারফত এই দেশে পার হয়েছি, পাখিউড়া রামনগর দিয়ে পার হয়ে হাঁসখালি থানা সাগর বিশ্বাসের যোগাযোগ করে আমি এই দেশে চলে আসছি। কত টাকা দিতে হয়েছিল? 5,000 টাকা। আপনার ভোটার কার্ড বা আধার কার্ড তৈরি হয়েছে? 5,000 টাকা নিচে আধার কার্ড হয়েছে, ভোটের ছবি এখনো হয়নি। আপনার বাংলাদেশে কি নাম ছিল? কাজল শেখ। আর এই পশ্চিমবঙ্গে এসে কি নাম করেছেন? সাগর বিশ্বাস। কেন? এই হিন্দু রাষ্ট্র এনি, সেই জন্য আমরা ভোটে নাম তুলতে পারছি না, এই হিন্দু নাম দিলে নামটা উঠাতে পারবে, সেই জন্য বললো, দালালে যা বললো তাই করেছে। আপনার স্ত্রী কি এখানে চলে এসছে? হ্যাঁ, চলে আসছে, একসাথেই দুইজনে চলে আসছে। তা ওখানে তো স্ত্রী আপনার মুসলমান ছিল, এখানে তো হিন্দু হয়েছে। হ্যাঁ, এখানে এসে শাখা সিঁদুর পরে ভোটে নাম তুলতে পারছে না, তার জন্য শাখা সিঁদুর করে আমরা এখন হিন্দু হয়ে গেছি। বহু ছোটবেলা থেকে শোনা কথা, আইন থাকলে আইনের ফাঁকও আছে। সিএ কি না, প্লিজ, সিএ একটা আইন, চোখের সামনে দেখতে পেলেন সেই আইনের কত বড় ফাঁক আছে। কাজল শেখ এপারে এসে সপরিবারে হিন্দু হয়ে গিয়েছেন। না, কোথাও কোনো ধর্ম পরিবর্তন করতে হয়নি, তাকে কোনো পারসিকিউশন হয়নি, কিচ্ছু করতে হয়নি, তাকে কেউ চাপও দেয়নি। কাজল শেখ বুঝেছেন এপারে ভোটার তালিকায় নাম তোলবার জন্য হিন্দু নাম হওয়াটা খুব জরুরি, অতএব হয়ে গিয়েছেন সাগর বিশ্বাস। বউ, তার স্ত্রী মুসলিমই ছিলেন, এখনো তাই আছেন, আমি তাই বিশ্বাস করি, তার ধর্ম বিশ্বাসে তাই আছেন। কিন্তু শাখা সিঁদুর পরেন কেন? এখনো ভোটের ছবি ওঠে দিত। ভারতীয় নাগরিক না হলে এই সুযোগ সুবিধাগুলো পাবেন কি করে? দীপ্তাশবাবু,
সিএ এর ফাঁকটা বুঝতে পারছেন? না, আমি এটা একটু ধরিয়ে দিই। ঠিক এই কারণেই সিএতে বলা হয়েছে যখন নাগরিকত্বের আবেদন করবেন সেই সময় তাকে বাংলাদেশের তার যে নাগরিকত্ব ছিল তার প্রমাণের কোনো একটা কাগজ দিতে হবে, সেখানকার কোনো পরিচয়পত্র, সেখানকার বিদেশের প্রমাণগুলোই তো না। এবার এখানে দেখুন, আজকে ভোটার কার্ড কে বানিয়েছে? ভোটার কার্ড কি বিএসএফ বানিয়েছে? আধার কার্ড কি বিএসএফ বানিয়েছে? রেশন কার্ড কি বিএসএফ বানিয়েছে? বিএসএফ এর কথা বারবার অরূপবাবু বলছেন, কিন্তু বিএসএফ এর সেখানেও তো পুলিশ ভেরিফিকেশনটা কে করেছে? রাজ্য পুলিশ। আর রাজ্য পুলিশের ভেরিফিকেশন করেছে। রাজ্য পুলিশের ভেরিফিকেশন বিশ্বাস করবে না তাহলে কার করবে? কেন্দ্র সরকার কি নিজে এসে ভেরিফিকেশন করবে? বাইরে গিয়েও সবচেয়ে ভয়ঙ্কর যেটা সেটা হচ্ছে ন্যারেটিভটা। এই যে দালাল চক্র তাকে আশ্বস্ত করতে পারছে যে এটা যেহেতু ওই হিন্দুত্ববাদের একটা ফ্যানাটিজমের রাষ্ট্রে তৈরি হয়েছে, তাই তুমি হিন্দু নামের ছদ্মবেশ ব্যবহার করলে তার মানে তুমি ওই ঠিক যেভাবে জয় শ্রীরাম বলে পিটিয়ে খুন করার অধিকার জন্মে যায়, এখানে একইভাবে হিন্দু নাম নিলে পরে তুমি আধার কার্ড, এবং আধার কার্ড তো তৈরি হয়ে গেছে, তার ভোটার কার্ড তৈরি হয়নি, আধার কার্ড তৈরি হয়ে গেছে, অর্থাৎ আধার এনরোলমেন্ট সেন্টারের দায়িত্বে, এবং যারা দায়িত্বে থাকে তাদের রেটিনা স্ক্যান করে তবে তার আইডি লক করা হয়। সেই জায়গায় দাঁড়িয়ে কাদের হাতে আধার এনরোলমেন্ট সেন্টার? আধার তো এখন রাজ্যের হাতে নেই, আধার পার্টিকুলারলি সেন্ট্রাল গভর্নমেন্টের হাতে। যদি আধার তৈরি হয় তাহলে কত বড় ভয়ঙ্কর। দীপ্তাশবাবু, অনেকগুলো প্রশ্ন আপনার জন্য উঠেছে, আপনার দিকে উঠেছে, আমি সেগুলোর উত্তর চাইবো আপনার দিকে, অর্থাৎ আপনাদের দল শাসন ক্ষমতা রয়েছে কেন্দ্র সরকার, সেই জায়গাতে দেখুন এখানে পরিষ্কার ওটাই যে সিএ যেমন আছে তেমনি তাকে আপনি বলছিলেন আইনের ফাঁকা। এখানে সিএতে পরিষ্কার বলা হয়েছে যে যখন বাংলাদেশ থেকে এসেছেন তার কিছু ডকুমেন্ট লাগবে। তো এবার সেখানে তো খোলাখুলি বলুন তো, আগে থেকে ভারতে এসে যাবতীয় ডকুমেন্ট জাল হয়ে যাচ্ছে অথবা সেই যাবতীয় ডকুমেন্টগুলো পেয়ে যাচ্ছে, এবার আপনি বাংলাদেশের ডকুমেন্টটা জাল কিনা পরীক্ষা করতে পারবেন? আবার এই ইউনিসের আমলে এত সোজাও নয় অনির্বাণ, এত সোজাও নয়। ইউনিসের আমলে এলে তো হবেও না, এটা তো আসতে হবে 2014 সালের 31শে ডিসেম্বরের আগে। এবার এখানে আপনি যে বলছেন যে আমাদের নাম ইত্যাদি নিয়ে আমাদের কোনো বিশেষ প্রীতি আছে, এখানে নাম পদবীর প্রতি কোনো প্রীতি নেই। আজকে বাংলাদেশে যে হিন্দুদের উপরে অত্যাচার হচ্ছে এই কথাটা আশা করি এখানে যারা বসে আছে কেউ অস্বীকার করছে না, কিন্তু তার সুযোগ নিয়ে যদি কাজল শেখ সাগর বিশ্বাস সেজে আসে, আপনি কি করবেন? তারা না পায় সেই জন্যই আইনগুলো আছে। এবার দেখুন সিএ দেওয়ার ক্ষেত্রেও সেখানেও নোডাল অথরিটি কিন্তু ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, সেখানে আমাদের নজরদারি আরো জোরদার অবশ্যই করতে হবে। কারণ একটা জিনিস তো বাংলাদেশিরা জানে, যতই তারা বয়কট বলুক সব বুঝলাম। এক মিনিট, বিশেষ আপনারা রাজ্য বিজেপি তো জানেন রাজ্যে অনুপ্রবেশ কত বড় সমস্যা, আপনাদেরই সরকার চলছে, সংসদে একটা অধিবেশন ডাকছেন না। পশ্চিমবাংলায় সবথেকে বেশি সোচ্চার যে দলটা সেই দলটার নাম বিজেপি। আমি তো পশ্চিমবঙ্গের কথা বলছি না, আমি তো বলছি দেশের সংসদে অধিবেশন চাইছি আমরা সবথেকে বেশি অনুপ্রবেশ নিয়ে আমরা প্রথম থেকে সোচ্চার। এক মিনিট আমি শেষ করে দিই। প্রথম থেকে সোচ্চার ছিলাম আমরা। মমতা ব্যানার্জি 2000 আমি সব বুঝলাম বিত্তবাবু, কাগজপত্র কিন্তু পয়েন্টের কোশ্চেনটার উত্তর দিচ্ছেন না, পয়েন্টের কোশ্চেনটার উত্তর দিচ্ছেন না। আপনারা এত সরব বিত্তবাবু, একটা অধিবেশন আপনাদের সরকার, এর থেকে বড় সুযোগ আর পাবেন না। কল করুন না, দাবি আপনি আমি তুললে তো হবে না, যারা সংসদের পার্লামেন্ট তারা তুলবেন, তারা করুন না, সেটা ভাবনা চিন্তা করা হবে। আজকে তো আমরা অধিবেশনের দাবি তুলতে পারবে না, এক সেকেন্ড রয়েছে, বিজেপি অধিবেশনের দাবি তুলতে পারবে না এই কারণেই, কারণ বিজেপিকে অধিবেশনের দাবি তুললে বিধানে বলে বিজেপি অধিবেশনের দাবি তুলতে পারবে না। আমি প্রথমেই যেটা বলেছি, তাহলে বিজেপির একাধিক নেতা ইনক্লুডিং প্রাক্তন মুখ্যমন্ত্রীকে দেশ ছেড়ে চলে যেতে হবে বাংলাদেশের নাগরিক। আবার একই কথা মাঝখানে দীপ্তাস মাঝখানে নয়, দীপ্তাস মাঝখানে নয়, আমি প্রথমেই এটা বলে নিচ্ছি, যার এক্সাম্পল আমি দিচ্ছি, দীপ্তাস পুরোপুরি মিথ্যে কথা বললো এই কারণে, যার এক্সাম্পল আমি দিচ্ছি আমি প্রথমেই বলে নিচ্ছি তার আবেগের সাথে আমি সমব্যথী। দীপ্তাস্য বলল যে বাংলাদেশ থেকে আসতে হবে 2014 আগে, এবং বাংলাদেশে সে অত্যাচারিত তার কোনো প্রমাণ থাকতে হবে তবে সে সিএ পাবে। আবার মাঝখানে বাংলাদেশ ছাড়তে বাধ্য হয়েছে, সেখানে সিএ এর আইনে বলছে বাংলাদেশ থেকে বা অন্য দেশ থেকে অত্যাচারিত হয়ে আমাদের দেশে আসলে তাকে নাগরিকত্ব দেওয়া হবে, পরিষ্কার কথা। সেই জায়গায় দাঁড়িয়ে আবার মাঝখানে বলছে, সেই জায়গায় দাঁড়িয়ে এমন একজন ব্যক্তি, আমি প্রথমেই বলছি আমি তার সাথে সহমর্মী সমব্যথীও, কিন্তু এমন একজন ব্যক্তিকে সাম্প্রতিককালে নাগরিকত্ব দেওয়া হলো যিনি এদেশে ভুয়ো নথি নিয়ে এসেছিলেন, তার বিরুদ্ধে এফআইআর হয়, তিনি জামিন পেয়েছিলেন এবং কন্ডিশন ছিল জামিনে নির্দিষ্ট থানা এলাকার বাইরে যেতে পারবেন না, তা সত্ত্বেও তিনি গেলেন এবং স্বামীকে নিয়ে যাওয়ার পরে তার স্বামী যখন জঙ্গিদের আক্রমণে খুন হলো তারপরে জানা গেল তার কলকাতা ছাড়ার কোনো অধিকারই ছিল না। সোহিনী অধিকারীকে যারা নাগরিকত্ব দিল, আমি আবারও বলছি তার আবেগের সাথে তার যে লস হয়েছে তার সাথে
সাথে আমরা সমব্যথী, কিন্তু যেইভাবে সিএএ কে ঢাল করে নাগরিকত্ব দেওয়া হলো, প্রতিটা কথা যা দীপ্তাশ্র এখানে বিজেপির প্রতিনিধি হয়ে বলেছে, প্রতিটা কথা মিথ্যা প্রমাণিত হয়। কারণ বাংলাদেশে অত্যাচারের কোনো প্রমাণ, একটা সিঙ্গেল এভিডেন্স, একটা এফআইআর পর্যন্ত তারা দাখিল করেননি। দাখিল করেননি, আমি আবারও বলছি, দাখিল করেননি। শুধুমাত্র নির্লজ্জভাবে আপনি ভোটের স্বার্থে ব্যবহার করবেন বলে যেইভাবে পুলওয়ামাকে ভোটের স্বার্থে ব্যবহার করেছেন, যেইভাবে পুলওয়ামাকে ভোটের স্বার্থে ব্যবহার করেছেন, সেইভাবে দর্শককে শুনতে দিন, অরূপ বাবু, দীপ্তাংশু বাবু, দর্শকদের শুনতে দিন। আমি অধ্যাপক ঝন্টু বড়াইয়ের কাছে আসবো। ঝন্টুবাবু, আপনি এতক্ষণ ধরে শুনছেন, সব পক্ষের মত শুনেছেন, অনির্বাণ চৌধুরী হাত তুলেছেন, আমি দেখতে পেয়েছি। যাবো অনির্বাণ আপনার কাছে। আমি অধ্যাপক ঝন্টু বড়াই, আপনি বলুন, এদেশে কেউ অনুপ্রবেশ নিয়ে বিশেষ অধিবেশন চায় না কেন? না, একটাই কথা, প্রত্যেকটা পলিটিক্যাল পার্টি শাসক যখন থাকে, এই অবৈধভাবে যে কোনো রাজ্যে, বিশেষ করে পশ্চিমবঙ্গ যদি অনেক ক্ষেত্রে এগিয়ে, এই যেহেতু বাংলাদেশ বর্ডারটা আমাদের কাছে আসে, এরা এই ভোটটাকে সার্বিক ভোট ব্যবস্থায় লিমিটেশন করতে কাজে লাগায়। এক কথায়, অনির্বাণ সিপিআই এখানে বসে আছে, তারা যখন শাসক ছিল, মমতা ব্যানার্জি 1 কোটি ভুয়ো বাংলাদেশি ভোটার অবৈধভাবে থেকে সিপিএম কে বাড়তি সুবিধা দিয়ে ফি বছর ভোটে জিতিয়ে আনছে। এই মর্মে এনআরসি চেয়েছিলেন, এনআরসি। ইন্দ্রজিৎ গুপ্ত, জ্যোতিবাবু, উদাহরণ আছে, 1 কোটি অবৈধ বাংলাদেশি ঢুকেছে। এই লোকগুলো কখন এগুলো বলেছে? যখন শাসকে থাকে না। অর্থাৎ ফ্যাক্ট কি জানো তো, কেউ চায় না, কারণ ছলে বলে কৌশলে বিভিন্নভাবে এই অবৈধ অনুপ্রবেশকারীদের বেনিফিট হয়। আমি একটা কথা বলি, নবদ্বীপে আমি কর্মরত ছিলাম একটা কলেজে, সেখানে পূর্বস্থলী একটি জায়গা, পারুলিয়া একটি জায়গা, মূলত ওপার বাংলার হিন্দু কলোনি ওটা। সেখানে ঘরে ঘরে লোক কিছুই করে না, হয় দুবাইতে কাজ করে, কিংবা ওখানে একটা ছোট ব্যাগ নিয়ে ঘুরে বেড়ায় সারাদিন। কি ওরা এপার ওপারের লোককে বেআইনিভাবে আদান প্রদান করার দালাল, এবং তাদের বৈভব, তাদের অর্থ অনির্বাণ কোন লেভেলের, পুরো প্রশাসনিক ব্যবস্থাটাকে। আমি একটা অপ্রিয় প্রশ্ন জিজ্ঞাসা করছি, আমি আপনার কাছে 30 সেকেন্ড আমি আপনাকে সময় সুযোগ দেবো বলবার জন্য। আমার ধারণা তার মধ্যে আপনি উত্তর দিতে পারবেন। আপনি রাজনৈতিক অর্থনীতি নিয়ে কাজ করেন। গতকাল এখানে দীপ্তেন্দ্র রায়চৌধুরী এসেছিলেন, প্রবীণ সাংবাদিক, একটি কথা বলে গেলেন যে কংগ্রেস বা বিজেপি শাসিত রাজ্যগুলো থেকেও এই দাবিটা কখনো ওঠে না, তার একটাই কারণ, বা এই পুশব্যাকটা কখনো 14, কখনো 100 অব্দিকেই থেমে যায়, কখনো লাখ কোটিতে পৌঁছয় না। তারও নাকি একটাই কারণ, বাংলাদেশ থেকে আসা লোকেরা আমাদের দেশের নাগরিকদের তুলনায় অনেক কম মজুরিতে কাজ করে, বিশেষ করে কংগ্রেস বা বিজেপি পরিচালিত তুলনায় শিল্পোন্নত রাজ্যগুলোতে সস্তা লেবার, সোজা কথায়। তার জন্য অনির্বাণ, একটা উদাহরণ দেব শুধু, মালদার থেকে যে ট্রেনটা চেন্নাই অবধি মাননীয় মন্ত্রী সুকান্ত মজুমদার চালু করেছিল, সেটা কি ছিল বকলমে? লেবার সাপ্লাই আমাদের ওয়েস্ট বেঙ্গলের, সস্তার লেবার। এখানে কত শত বাংলাদেশি আছে। দুটো এক উদাহরণ করি, এই তৃণমূল ক্ষমতায় আসার পরে তৎকালীন কংগ্রেস সরকারের শেষের দিকটায় স্বরাষ্ট্রমন্ত্রক রিপোর্ট দিচ্ছে, পশ্চিমবঙ্গে তৃণমূল ক্ষমতায় আসার 2 বছরের মধ্যে 5 গুণ বেআইনিভাবে অনুপ্রবেশকারী সংখ্যা বেড়েছে। আমার কাছে পেপারস আছে যে সীমান্তবর্তী জেলায় জাতীয় জনসংখ্যা বৃদ্ধি 13% গড়ের থেকে 21% বেশি বৃদ্ধি দেখা গেছে। আর বিজেপি ক্ষমতায় আসার পরে 14তে তৎকালীন আমাদের রাজ্যের যিনি ছিলেন রাজ্যপাল, আমাদের ত্রিপাঠী, কৃষ্ণা ত্রিপাঠী, বাংলাদেশের রাষ্ট্রপতির একটা নৈশভোজে প্রকাশ্যে প্রণব মুখার্জির সামনে মমতা ব্যানার্জি প্রেজেন্ট। বিজেপি ক্ষমতায় আসার পরে এদেশে বিএসএফ এর হাত ধরে বেআইনি গরু পাচার থেকে শুরু করে অন্যান্য রাজ্যে বাংলাদেশি অনুপ্রবেশকারী সংখ্যাটা বেড়ে গেছে, এই মর্মে বলাতে কেন্দ্র সরকারের মুখটা পুড়েছিল। অর্থাৎ যে কোনো মূল্যে যে কেউ সুবিধা নিতে এই অনুপ্রবেশকারীদের সময় দেবো। পার্থবাবুর কাছে আসবো। পার্থবাবু, তার মানে কারণটা কি এটা? সোজা কথায় আমি একদম খুব সোজা সাপটা বলছি, পার্থবাবু, আপনি বিশ্ব ইতিহাস নিয়ে চর্চা করেন। আমেরিকায় দাসপ্রথা বন্ধ করার যেটা অন্তরায় ছিল, আমাদের দেশেও অনুপ্রবেশ বন্ধ করা সেটা অন্তরায়, সস্তা লেবার। তাই যত খুশি ঢুকুক বিদেশি লোক, আমাদের পাতে বসে খেয়ে যাক। না দেখুন, সস্তা লেবার যদি বলেন, ভারতবর্ষে সস্তা লেবার এটা তো আমাদের জাতীয়, সেটাকে আরো সস্তা করে রেখেছে বাংলাদেশি অনুপ্রবেশকারীরা, আরো সস্তা করে রেখেছে। না, সেটা ঠিক নয়। দেখুন, ব্যাপারটা হচ্ছে এর পেছনে রাজনীতির কারণটা আমার মনে হয় সবচেয়ে বেশি। কারণ যাদের পাশে বসে আছেন বলে বলছেন, একটা কথার উত্তর দেবেন। এরা ঢোকে তো সব পশ্চিমবঙ্গে, থাকে কিছু লোক অবশ্যই,
তার থেকে বেশি লোক কেন ছড়িয়ে পড়ে পশ্চিমবঙ্গ থেকে এই- মহারাষ্ট্রে, just কর্ণাটকে, আমি গুজরাটে, আমি এই উন্নত পয়েন্টটাতে শিল্পোন্নত আসছি। রাজ্যগুলোতে? কারণটা কি? এই পয়েন্টটাতে আসছি এবং বিভিন্ন বিজেপি শাসিত রাজ্যে পর্যন্ত এরা কি করে ছড়িয়ে হ্যাঁ, পড়ছে? সোজা কথা, তাহলে অনুপ্রবেশের জমরা যে রাজ্য শাসন করে, তাহলে অনুপ্রবেশের আমাদের জম বিজেপি। আভ্যন্তরীণ অ্যাডমিনিস্ট্রেশনের অবস্থাটা কি? শুধু হ্যাঁ। পশ্চিমবাংলাকে আমরা দোষ দিচ্ছি, সারা দিচ্ছি না, ভারতবর্ষে তারা দিচ্ছি ছড়িয়ে না, পড়ছে। বুঝতে চাইছি এখানে যদি বেআইনি অনুদানের জন্য বসে থাকে, তাদের হাতে অনুদানের টাকা যারা খাওয়ার জন্য, কাগজ তাহলে তুলে দিতে পারবে, গুজরাটে, কর্ণাটকে কেন বসে থাকে? যে দল তাদের কাগজ তুলে দিতে পারবে, তাদের নিশ্চয়তা দিতে পারবে, হয়তো ভোটটা তার তারা মানে পাবে। অরূপবাবু এটা বুঝতে পারছেন? কারণ এক মিনিট অরূপবাবু এক মিনিট আসবো। অরূপবাবু কয়েকদিন আগে সেলিম আনসারি বলে কয়েকদিন আগে সেলিম আনসারি বলে মুর্শিদাবাদ থেকে ইমাম ধরা পড়েছেন অরূপবাবু। লোকটা সম্ভবত, আমি এখনো পর্যন্ত বলছি সম্ভবত রোহিঙ্গা, তার কারণ যে অঞ্চল থেকে এসছে এবং যে ডায়ালেক্টে কথা বলছিল, অনেকেই বলছিল এটা পূর্ববঙ্গীয়দের কোনো ভাষার সঙ্গে মিল নেই। হতে পারে নিতান্ত চাটগিয়ে লোকও হতে পারে, মানে চট্টগ্রামের লোক হতে পারে। কিন্তু অরূপবাবু সেই লোকটি এখানে সমস্ত কিছু বানিয়ে ইমাম ভাতার টাকাটা পর্যন্ত ভোগ করছিল। তার মানে এখানে কিছু কিছু লোক যে রাজ্য সরকারের ভাতা ভোগ করে যাচ্ছে, টাকায় খেয়ে যাচ্ছে, আপনাদের অভাব অনটনের সংসার থেকে এটা বুঝতে পারছেন, মানছেন? একটা জিনিস বারবার করে বলা হয়, পশ্চিমবঙ্গে নাকি পুরোটা বর্ডারে কাঁটাতার দেওয়া নেই। আচ্ছা বলুন, শক্তিশালী রাজ্য তথাকথিত আসাম এবং ত্রিপুরা ডাবল ইঞ্জিনের শক্তি তো। এই যখন বাংলাদেশ আনরেস্ট চলছিল, 3 জন জঙ্গি ধরা পড়েছিল দেশের 3টে প্রান্ত থেকে। তারা ঢুকেছিল ত্রিপুরা এবং আসাম বর্ডার থেকে, তো মেঘালয় থেকেও ঢুকেছে। ডাবল ইঞ্জিনের শক্তিশালী সরকার যেখানে রয়েছে, এখানে এমনকি আমরা এই জিনিসও দেখেছি যে মালদার একটা জায়গায়, যেখানে আপনি জানেন যে বিএসএফ যখন কাঁটাতার দিতে গেছে, জমি কিন্তু দেওয়া আছে, কাঁটাতার দিতে যাওয়ার সময় সেখানে বাংলাদেশের বিজেপি তারা আটকেছে এবং সেখানে বলেছে এটা আমাদের জমি। ভারত পশ্চিমবঙ্গ সরকার জমি দিয়েছে, তাহলে এতদিন কেন কাঁটাতার হতে পারে? কিছু জায়গায় হয়তো জমির সমস্যা রয়েছে, কিন্তু যেখানে জমি দেওয়া রয়েছে সেখানে কেন কাঁটাতার দেওয়া হয়? আজকে এই নাকে তেল দিয়ে ঘুমাবে কেন্দ্রীয় স্বরাষ্ট্র পশ্চিমবঙ্গকে নিতে হবে। না, আমি 3টে জিনিস মনে করি। এক হচ্ছে উত্তর 24 পরগনার সেই তৃণমূলের নেত্রী, যিনি বলেছিলেন যারা বাংলাদেশ থেকে এসছেন তারা আসবেন, আধার কার্ডগুলো করে দেবো। দ্বিতীয় হচ্ছে বাংলাদেশ জঙ্গিরা অন্য দেশে ঢোকে। এক মিনিট অরূপবাবু বলেনি আপনার, কিন্তু পশ্চিমবাংলায় এসে তারা ভোটার আইডি কার্ড করে এবং একটি বিধানসভার নয়, দুটি বিধানসভার তারা ভোটার হয়ে যায় এবং তারপরে সব বুঝলাম ধরে নিয়ে যায়। তাকে কাশ্মীর পুলিশ এসে ধরে নিয়ে গেল, পশ্চিমবঙ্গ কেন? আজকে মমতা ব্যানার্জি পুলিশের বিরুদ্ধে অনির্বাণ চৌধুরী হাত তুলছিলেন, অনির্বাণ চৌধুরী হাত তুলছিলেন, প্লিজ অনির্বাণ দূরে আছেন, অনির্বাণ দূরে আছেন, অনির্বাণ দূরে আছেন, প্লিজ 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 অনির্বাণ চৌধুরী প্লিজ। আমি যে কথাটা বলতে চাইছিলাম, এই অনুপ্রবেশ একটা শুধু এই রাজ্যের সমস্যা তো নয়, সারা দেশের সমস্যা। এখন এই অনুপ্রবেশ সমস্যার জন্য আপনি অধিবেশন ডাকার কথা বলছিলেন। একটা পহেলগাম অ্যাটাকের পর প্রধানমন্ত্রী এত জায়গায় নাটুকে বক্তব্য করে বেড়াচ্ছেন, পার্লামেন্টে একটা অধিবেশন ডাকতে পারছেন না, সর্বদলীয় বৈঠকে পৌরোহিত্য করতে পারছেন না, তার সৎ সাহসটা নেই। তিনি অনুপ্রবেশ নিয়ে কি বলবেন? এটা সারা দেশের সমস্যা। বিজেপি এটা চাইছে হিন্দু মুসলমানে ভাগ করতে, কিন্তু সৈকত দাসও যেমন ঢোকে, আজাদ শেখও তেমনি ঢোকে। সুতরাং এটাকে হিন্দু মুসলমান ভাগ না করে সাম্প্রদায়িক উস্কানি না দিয়ে সাগর বিশ্বাস হয়ে যায়, পুশব্যাক করা শুরু হয়। সেদিন সেই মামলা কপিল সিব্বল মামলা লড়েছিলেন, সেই মামলায় পার্টি হয়ে যায়। আপনাদের সীতারা বিয়েচুরি সেই মামলায় পার্টি ছিল। আপনি কেন সেদিন অনির্বাণ সারা ভারতবর্ষের অভিমুখ হচ্ছে পশ্চিমবঙ্গ, সিপিএম এর সময় ছিল, এখনো। কারণ এখানে অবৈধভাবে বাবা ভাড়া নিয়ে, আজকে আধার কার্ড, বামেদের সময় আমরা দেখেছি ইজি ভাবে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে এসে এখানে এইটে ভর্তি হয়ে শিক্ষকতা পেয়েছে। সময় একেবারে শেষ, আমাকে জনরায় নিতে হবে, সময় একেবারে শেষ, আমাকে জনরায় নিতে হবে। আপনারা কি রায় দিয়েছেন আমি একবার দেখে নেবো। সোশ্যাল মিডিয়া আমার যা প্রশ্ন ছিল এবং আপনাদের রায়, আজকের জনরায়। আমার প্রশ্ন ছিল, অনুপ্রবেশ আটকাতে সত্যিই কোনো দল চায়? 66%। আমার মনে হয় প্রত্যেকের দেখে এখান থেকে একটা শিক্ষা নিয়ে যাওয়া উচিত, যারা আছেন এখানে প্রতিনিধিত্ব করছেন। হ্যাঁ বলছেন 66%, না বলছেন
অন্তত 34% মানুষ, অন্তত 34% মানুষ মনে করেন অনুপ্রবেশ আটকাতে কোনো দল চায় না। সত্যিই কি চায় কোনো দল আমি জানি না, তবে এটা জানি যে বিশেষ অধিবেশন কেউ চায় না। কারণটা কি? সস্তার লেবার, শিল্পোন্নত রাজ্যে সস্তার লেবার সাপ্লাই, নাকি আলো রানী সরকারের মতো মানুষরা? সব দলে আলো আছে, তাই আলো রানী সরকার একবার তৃণমূলের টিকিটে একবার বিজেপির টিকিটে দাঁড়িয়ে পড়েন, যে আলো রানী আসলে বাংলাদেশের নাগরিক। আসলে বিশেষ অধিবেশন চাইলে এই সবটাই সামনে চলে আসবে। তাই আপনার আমার ভাতের থালায় কামড় বসানো চলছে, ততদিন চলবে যতদিন না আমাদের দেশের নেতারা এই কামড় বসানোটা বন্ধ হোক, সত্যি সত্যি মন থেকে চাইবেন। অনির্বাণের চক্রব্যূহ এখানেই শেষ করছি, সঙ্গে থাকুন TV9 বাংলায়। MDH চানা মশলা, এখন ছোলা হোক বা বরবটি দানা, সাদা চানা হোক বা কালো, সব রান্নাই হবে অসাধারণ।